জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি নির্বাচনী প্রচারের মধ্যে সময় বার করে পৌঁছালেন পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে। তার বিধানসভা কেন্দ্র নিয়ে তিনি কোন কোন বিষয়গুলি নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন, এই সব বিষয় সামনে রাখেন। পাবলিক টাইমস নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জির ফেস টু ফেস সাক্ষাৎকার। মুখ্য অংশগুলি দেখুন। নমস্কার। রানীগঞ্জ অঞ্চলে সুপরিচিত নাম ডক্টর বিজন মুখার্জি। তিনি রানীগঞ্জের পর জামুরিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমরা বিস্তারিত যাব ইন্টারভিউতে। তার আগে পাবলিক টাইমসের পক্ষ থেকে তাকে উত্তরীয় দিয়ে আমাদের নিউজ চ্যানেলের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাক্ষাৎকারের পরবর্তী অংশে যাব, তার আগে এক ছোট্ট পরিচয় দিদি। তিনি জামুরিয়ার নয়, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের সুপরিচিত অ্যাডভোকেট ছিলেন দিলীপ মুখার্জি। এক নামে পরিচিত আছে পুরো এই অঞ্চলের মানুষে। তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তারই ছেলে আছেন ডক্টর বিজন মুখার্জি। তিনি একজন ভালো গাইনোকোলজিস্ট আছেন আর ভালো মানুষ আছেন। বিজেপি তাকে 2021 নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন। সেই জায়গায় খুব কম মার্জিনে পরাজয় মুখ দেখেছেন। এবার দল তাকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। ডাক্তারবাবু, আপনাকে পাবলিক টাইমস নিউজ চ্যানেলে স্বাগত। রানীগঞ্জের টিকিট আপনি পাননি, তো জামুরিয়াতে আপনাকে যেতে হলো, এই নিয়ে আপনি কি বলবেন? এর মধ্যে দেখুন, জামুরিয়ার আর রানীগঞ্জ দুটোই আমার কাছে ঘর। আমি সকালে নিজের ঘরের চেম্বার করে রানীগঞ্জে আসি এবং রানীগঞ্জে থেকে যখন ফেরত যাই তখন রাত, এবং বিকেলে ওটি যাই হোক সেগুলো করে। তো আমার কাছে দুটোই যখন ঘর, তার মধ্যে এখন যেহেতু আমি জামুরিয়ার প্রার্থী, বীজপুর আমার ঘর এবং সেই বীজপুর হচ্ছে জামুরিয়া বিধানসভার আন্ডারে। তো বলতে গেলে এক কথায় আমি হচ্ছি রানীগঞ্জ জামুরিয়ার ভূমিপুত্র, যেখানে জামুরিয়ার ভূমিপুত্র আমি আরও অনেক বেশি মাত্রায়। যেখানে আমি থাকি সেই বাড়িটাও হচ্ছে 103-4 বছরের পুরনো। আমার ওখানে সবাই কাকা, পিসি, কেউ না কেউ আত্মীয়, এবং বাবার পরিচিতিতে সবচেয়ে আরেকটা সুবিধা, প্লাস মা আমার বালানপুর স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। তো সেই পরিচিতিতে এবং পারিবারিক পরিচিতিতে আমাদের ওই অঞ্চলটা জামুরিয়া সে নিজের ঘরের মতন। তো সেখানে আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে যে ওখানে টিকিট দিয়েছে এবং প্রার্থী করেছে, সেখানে আমি তো খুবই আনন্দিত এবং গর্বিত, এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় শুভেন্দু দাকে, শ্রমিক ভট্টাচার্যকে এবং নীতিন নবীনজিকে, এবং সর্বোপরি অমিত শাহজি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী আমাদের নরেন্দ্র মোদীজিকে, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের। বিজনদা, রানীগঞ্জে যদি আপনি টিকিট পেতেন সেটা ভালো হতো না জামুরিয়াতে পেয়েছেন সেটা ভালো? এক কথায় কি বলবেন? আমার কাছে দুটোই ভালো, আমার কাছে দুটোই ভালো। এবং জামুরিয়াতে পেয়ে আমি কোনোরকম যে আপনারা ভাববেন যে পেলো না, দুঃখ আছে, এই আছে, আমার কাছে কোনো ইয়ের মধ্যে নেই। এবং জামুরিয়া আমি আরও বেশি বরং স্বতঃস্ফূর্ত, কারণ আমার নিজের বাড়ি এবং আমার চেনা জায়গা, চেনা লোক এবং চেনা গ্রাম, সমস্ত জায়গা আমার চেনা। প্রচারে আপনি প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার সাথে সাথে নেমে পড়েছেন, কিরকম প্রচারে সাড়া পাচ্ছেন, মানুষ কি বলছে? অ্যাকচুয়ালি আমি আপনার তখন জামুরিয়াতে চেম্বারে পেশেন্ট দেখছিলাম। তা আমারই এক পেশেন্ট আমাকে বলে, স্যার আপনার নাম বেরিয়েছে। আমার নাম এত জলদি তো শুনিনি, আমি তো শুনছিলাম 2-3 দিন পরে বেরোবে। তো বললো যে না স্যার, আপনার নাম জামুরিয়া থেকে দিয়েছে। তা আমি বললাম যে বাহ, খুব ভালো কথা। তা করতে করতে যখন ফোন আসতে শুরু করলো, তো তখনও আমার প্রায় 7-8টা পেশেন্ট আরও বাকি ছিল। তা আমি বললাম যে আমি ফোনটাকে বন্ধ রাখছি, আর নাহলে বাইরে দিয়ে দিই, কারণ আগে পেশেন্টগুলোকে আমি আগে দেখবো, কারণ তারা অনেক দূর দূর থেকে এসেছে। তো দেখার পরে তো আমার খুবই আনন্দ হলো, এবং সেখানেই যারা অনেকে জানতে পারলো যে আমি এখন এখানে রয়েছে, তারা তো ওইখানেই আপনার উৎসব মুখর
পরিস্থিতি তৈরি করেছিল। সবাই ফুল দেওয়া থেকে আপনার, তারপরে গলায় মালা দেওয়া থেকে শুরু করে, এবং আনন্দমুখর বিজেপি জিন্দাবাদ করে বিজন মুখার্জি জিন্দাবাদ শুরু করেছিল। তো একটা বেশ ভালো উৎসবমুখর পরিস্থিতি জামুড়িয়া বাজারের মধ্যে তৈরি হয়ে গেছিল, এবং শুনে সেখানকার অনেক লোকও আরও এলেন যে, ও আচ্ছা, আপনাকে ডাক্তারবাবু, আপনি তো আমাদের বীজপুরের লোক, আপনাকে এসে আমরা খুব খুশি। তো একটা ভালো মুহূর্ত তৈরি হয়েছিল সেই মুহূর্তে। এবং তারপরে আমি যে মুহূর্তে প্রচার শুরু করছি, যেমন আজকে চুরুলিয়া গেছিলাম, তো আমার মনে হয় একটা খুব ভালো বিজেপির জন্য পরিবেশ তৈরি হয়ে আছে, এবং মানুষও চাইছে একটা পরিবর্তন এবং একটা নিস্তার পেতে চাইছে এই সরকার থেকে। তো সেটা একটা খুবই ভালো পদক্ষেপ আমার মনে হয়। জামুরিয়াতে এসআইআর এর কত প্রভাব আপনার পক্ষে, কত প্রভাব আপনার বিপক্ষে পড়বে? দেখুন, এসআইআর কতটা পক্ষে বা বিপক্ষে, তার থেকেও আমি যেটা নিজেকে ভাবি যে আমি প্রতি ঘরে পৌঁছাবো। এসআইআর আমাকে কতটা সুবিধা দিল বা কতটা অসুবিধা দিল, বিপক্ষের কতটা সুবিধা দিল বা বিপক্ষের কতটা অসুবিধা করলো, তার থেকেও আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ হয় বা আমি যেটা মনে মনে করি, একজন লোক আমাকে তখনই ভোট দেবে সে যদি আমাকে জানে, এবং আমি যদি তার কাছে যে ভোট চাওয়ার প্রার্থনা করি। তো আমার প্রিন্সিপাল তাই যে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জনগণের কাছে যাব এবং তাদের কাছে আমি ভোট প্রার্থনা করব, এবং এটা চাইবো যেমন জামুরিয়াতে বিজেপি জয়যুক্ত হোক, সে প্রার্থনা করব। জামুরিয়ার একটা বিস্তৃত অঞ্চল আছে, গ্রামীণ ক্ষেত্রটা বেশিরভাগই আছে। তো এই গ্রামীণ ক্ষেত্রে মানুষ কিভাবে আপনাকে সাড়া দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের সরকারের যে যোজনাগুলো আছে, যে প্রজেক্ট আছে, স্বাস্থ্যসাথী বলুন, আপনার বেকার যুবকদের টাকার বলুন, বা লক্ষ্মী ভাণ্ডার বলুন, ওটা কত প্রভাব আপনার মনে হচ্ছে যে ডালা যাবে, আপনার ভোটে পড়বে না, এটা কোনো নেই, কোনো প্রভাব ডালবে না? এটাতে আপনার দুভাবে উত্তর আমি বলবো। একটা হচ্ছে, দেখুন, আমি যেহেতু একজন ডাক্তার এবং গ্রামের ছেলে, তো আমি যখন ওদের সঙ্গে কথা বলি, তো তাদের প্র্যাকটিস করার সময় তো যখন আমি ডাক্তার হিসাবে তাদের সঙ্গে কথা বলি এবং জায়গাতে কীরকম সুবিধা আছে না আছে, তো তাদের যে প্রতিনিয়ত যে তারা যে জীবন যুদ্ধ করে চলছে, এক তো চাকরি নেই, তারপরে আপনার জলের অভাব, রাস্তার অভাব, মানে রাস্তা যে কি দুঃসহ, যদি কোনো মহিলা, প্রেগনেন্ট মহিলা যাতায়াত করেন, তার আমার মনে হয় এমনি ব্যথা উঠে যাবে, যে লেবার পেন আমরা বলি। তো এত দুর্বিষহ সেখানে কিছু কিছু জায়গায় রাস্তা রয়েছে, আর জলের অভাব তো প্রত্যেক জায়গায় রয়েছে, কর্মসংস্থান নেই, এগুলো একটা বড় ফ্যাক্টর হিসাবে আপনার কাজ করছে। আর দেখুন, স্বাস্থ্যসাথী আপনি যদি বলেন, তো স্বাস্থ্যসাথী হিসাবে আমি গাইনির ডাক্তার হিসাবে আপনাকে বলি, গাইনিতে আপনার একজন মেয়ের প্রসবের জন্য যে সুবিধা পাওয়া উচিত, স্বাস্থ্যসাথীতে সে প্রসবের কোনো সুবিধা নেই। বাচ্চা নষ্ট হয়েছে, ব্লিডিং হচ্ছে, ওয়াশ করতে হবে, তারও কোনো সুবিধা তার মধ্যে নেই। হিস্টেক্টমি আপনার যদি করতে হয়, সেখানে আমি জানি না, মোস্ট অফ দ্য সময় আপনার অজানা কারণে আপনার হিস্টেক্টমিগুলো হয় না। কারণ আপনার এক হচ্ছে 50 বছরের নিচে হিস্টেক্টমি হবে না, তারপরে 1 বছরের ডাক্তারকে দেখাতে হবে, এবং তারপরেও এত কম পয়সা আপনার দেয় যে সবচেয়ে হচ্ছে কি, আপনার মনে হচ্ছে পকেট থেকে পয়সা দিয়ে আপনাকে তাদের ট্রিটমেন্টটা করাতে হবে। সেই জন্য যারা কর্পোরেট হসপিটাল বা বড় হসপিটাল অনেকে নিতে চায় না এবং বলে দেয় যে বেড নেই বা কিছু একটা করে। তো আমার মনে হয় স্বাস্থ্যসাথী স্কিমটা সেক্ষেত্রে একটা ফেলিওর স্কিম। সেখানেই পশ্চিমবঙ্গ ছাড়া আপনি যদি আমাদের প্রধানমন্ত্রীর যে কার্ড আছে, তো সেই কার্ডে যদি আপনি যান, আয়ুষ্মান ভারত কার্ড, তো সেই কার্ডের জন্য আপনি যদি যান, আমি অন্যান্য বন্ধুদিকে বা যারা অন্যান্য স্টেটে আছেন বন্ধু বান্ধব, তাদেরকে জিজ্ঞেস করছি, দে আর ভেরি হ্যাপি উইথ দ্য কার্ড। তাদের কাছে তার মনে হয় যে হ্যাঁ, এই কার্ডের ফেসিলিটি ভালো। এবং আমি গত বছর একবার বিহারে গেছিলাম, এমনি রাস্তায় দোকানে আমি এমনি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে স্বাস্থ্যসাথীর যে আপনারা ভাবছেন, তো স্যার বললেন না, আমরা স্বাস্থ্যর উপরে আমাদের কাছে যে প্রধানমন্ত্রীর কার্ড আছে আয়ুষ্মান ভারত, আমাদের ট্রিটমেন্টে খুব ভালো সুবিধা হয়। তা আমরা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে সব জায়গাতে যাতায়াত করি। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বা বেকার ভাতা, তাহলে একটা জিনিস হলো, দেখুন, বেকার ভাতা নিয়ে আমি প্রথমে আপনাকে বলি, আমার যদি ছেলে পড়াশোনা শিখে চাকরি না পেল,
তাহলে তার পড়াশোনা শিখে লাভটা কী আছে? আজকে যদি সে বেকার ভাতার মধ্যে থাকবে তাহলে সে পড়াশোনাটা শিখলো কেন? তার মানে আজকে সরকার স্বীকার করছে সে চাকরি দিতে পারছে না, তার কাছে চাকরি নেই, এবং তার বিনিময়ে সে 1500 টাকা যে দিচ্ছে এবং বলছে না তোমরা ফর্ম ফিল আপ করে। এবার কী জন্য সে ফর্ম ফিল আপ করতে যাবে? কারণ তার মধ্যে যখন চাকরি দেওয়ার ক্ষমতাই নেই, কারণ আমি ঘুরপথে তাহলে 1500 টাকা তোমাকে দিচ্ছি, আবার 1500 টাকা আমি আবার ফেরতও নিচ্ছি। আর রইল আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আজকে ভারতীয় জনতা পার্টি যদি আসে, অন্নপূর্ণা যোজনা নামে আপনার 3000 টাকা করে সেখানে পাওয়া যাবে। তো সেখানে যদি আপনার একটা ভোটে যদি আপনি ভাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর, সেখানে ভারতীয় জনতা পার্টি 3000 টাকা করে প্রতি মাসে প্রত্যেক মাকে, প্রত্যেক মেয়েকে দেবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা 1500 টাকার থেকে 3000 টাকাকে বেশি অগ্রাধিকার। দেখুন, যখন সবাই খেলতে নামে তখন সবাই একটা করে প্রতিপক্ষ, কে ভোট কাটলো কে না করলো, কালকে সিপিএমও খেলা ঘোরাতে পারে, সিপিএমও কাল জিততে পারে। তো ওইভাবে না দেখে আমি সবাইকে প্রতিপক্ষ হিসাবে দেখি, এবং আমার মনে হয় যে কেউ মাঠে যে ভালো খেলবে এবং সেই জিতবে। তো আমাদের কাছে আমাদের সবচেয়ে ভালো যারা আমাদেরকে ভোট দেন সেই জনগণ যদি, বা জামুরিয়ার জনগণের যদি আজকে মনে হয় না ভারতীয় জনতা পার্টি খুব ভালো এবং ডাক্তার বিজন মুখার্জি সত্যি আমাদের কিছু পরিবর্তন আনতে পারে, ডেফিনেটলি তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে এবং ডাক্তার বিজন মুখার্জিকে ভোট দেবেন। সেক্ষেত্রে না, সিপিএম ওইখানে মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে, মুসলিম ক্যান্ডিডেট দেওয়ার ফলে এই লাভ কেন্দ্রটা সিপিএম নিজেই পাবে না অন্য কোনো দল পাবে? দেখুন, আমার কাছে তিনি একজন ভোটার। আমি হিন্দু মুসলিম খ্রিস্টানের বিশ্বাসের থেকে আমি সবসময় একটা জিনিস ভাবছি যে তিনি যেমন পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী। তা আমার কাছে তার একটাই পরিচয়, তিনি ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের লোক। তো সেখানে উনি যখন ভোটে দাঁড়িয়েছেন, উনি কিভাবে প্রচার করবেন, কিভাবে, সেটা তার এজেন্ডা এবং তার ভাবনার ফসল তিনি ফলাবেন। এবং আমার কাছে আমি আমাদের ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা আছে, আমাদের জনতাকে নিয়ে আমরা যে পরিমাণ ভাবি, চিন্তা করি, আমরা সেইভাবে চিন্তা করব। সেখানে উনি নিজের কাজ করবেন, আমি আমার নিজের। চ্যালেঞ্জিং ক্যান্ডিডেট হরিরাম সিং নিয়ে আপনি কি বলবেন? শ্রদ্ধেয় আমার কাছে, যেহেতু উনি অনেক পুরনো রাজনীতিবিদ, কিন্তু যখন খেলার মাঝে নামবেন আমার কাছে সবাই সমান। আমি নিঃসন্দেহে ওনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবো। তারপর তো ডিসাইড ফ্যাক্টর আপনার জনগণ। জনগণ যদি ভাবে ডাক্তার বিজন মুখার্জিকে ভোট দেব, তাহলে কারোই কোনো আপনার ক্ষমতা নেই যে তারা আমাকে জেতাবে কি টিএমসিকে জেতাবে কি সিএম আপনার। সেক্ষেত্রে আমার মনে হয় জনগণ যেটা ভাববেন সেটাই ফাইনাল ফ্যাক্টর হবে। দেখুন, সারা বছর স্টুডেন্ট কেমন পড়েছে তো তার উপরে সে পরীক্ষা দেবে। আজকে উনি 5 বছর জনগণের জন্য যদি কিছু করে থাকেন, জামুরিয়াবাসীর জন্য কিছু যদি ভালো করে থাকেন, তো জামুরিয়াবাসী তাকে আবার নির্বাচিত করবে। কিন্তু ওনার যদি কিছু না করে থাকেন, ডেফিনেটলি জামুরিয়াবাসী আর আমি সেখানকার ভূমিপুত্র হিসাবে আমাকে ওনারা প্রাধান্য দেবেন। সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে আশা করি জনগণের আশীর্বাদ পাবো, এবং আমাকে যাতে একবার ওনারা চান্স দেয় সেই ভোট চাওয়ার জন্য আমি ওনাদের কাছে যাওয়া শুরু করছি এবং যাব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো জায়গায় বাধা পাচ্ছেন আপনি প্রচারে? দেখুন, কিছু জায়গায় বাধা তো আছে, কিছু জায়গায় থ্রেটনিং তো আছে। ঠিক আছে, দ্যাট ইজ পার্ট অফ গেম। ওটার জন্য আমি চিন্তা করি না। আমার সবচেয়ে যেটা আছে আমার কাছে পরিচয়টা, সেটা হচ্ছে আমি এখানকার লোকাল ছেলে এবং ভূমিপুত্র হিসাবে, জামুরিয়ার ছেলে হিসাবে আমার তো একটা সবচেয়ে সেই জিনিস আছে যে আমার যদি কোনো কিছু আঘাত লাগে বা কোনো কিছু হয়, জামুরিয়াবাসী নিজেরাই সেটাকে ডিসাইড ফ্যাক্টর হিসাবে নেবে এবং তারাই আমাকে রক্ষা করবে। আপনি জামুরিয়ার ভূমিপুত্র আর আপনাকে ওইখানকার ক্যান্ডিডেট করা হয়েছে। জামুরিয়ার একটা সমস্যা বলুন, যেটা জটিল সমস্যা আছে, দীর্ঘদিন ধরে চলে আসছে, এখনো সমাধান হয়নি। জামুরিয়াতে একটা সমস্যার এর মধ্যে নেই, সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে কলকারখানার দূষণ। আজকে আপনি বীজপুর তো আমার গ্রাম, আপনি ইকড়া যান, বালানপুর যান, বাকি আপনি পেছনে হিজলগড়া যান, আপনি দেখবেন পাতা নেই, গাছের পাতা আপনি দেখতে পাবেন, দেখবেন পুরো ধুলোর স্তর বসে আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে জামুরিয়াতে আপনার জলের প্রচণ্ড অভাব। 3 নম্বর হচ্ছে রাস্তা, যদি আপনি দেখেন খুব বড় অভাব,
রাস্তা আর মাটি আপনি বুঝতে পারবেন কোনটা রাস্তা কোনটা মাটি। 4 নম্বর প্রবলেম, আজকে আমরা বহু বছর ধরে যেটা ডিমান্ড করেছি, জামুড়িতে কোনো দমকল বাহিনী নেই। আজকে যদি কোনো আগুন লাগে আপনার আসানসোল থেকে আসতে হবে। 5 নম্বর, আমি একজন ডাক্তার হিসাবে আপনাকে বলছি, জামুড়িয়াতে যদি কোনো লেবার পেন হয় বা কোনো লোকের কোনো প্রবলেম হয়, আপনাকে হয় আসানসোল কিংবা রানীগঞ্জ কিংবা আপনাকে দুর্গাপুর আসতে হবে। 6 নম্বর হচ্ছে আপনার কোনো ভালো স্কুল নেই, কোনো ভালো স্কুল নেই যেখানে আপনি আমার মনে হবে যেন আমার ছেলেকে বা মেয়েকে আমি পড়তে পাঠাবো। কোনো একটা ভালো লাইব্রেরি নেই, কোনো একটা ভালো আপনার যেখানে ট্রেনিং নেই, যেখানে আজকে আপনি ভাববেন আমার মেয়েটা বা ছেলেটা উচ্চ মাধ্যমিক করেছে, তাকে আমি আইআইটি, জয়েন্ট এন্ট্রান্স, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা আমাদের এনএমসির মতন দিয়ে ডাক্তারি পড়াবো, এমবিবিএস এমএস পড়ানোর ভাববো কথা, কিচ্ছু নেই। কারণ আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটাই আমাদের সরকার গড়ে তোলে। কাকে দায়ী করছেন? 34 সরকারকে বছরে obviously। বামফ্রন্ট সরকারের না 15 বছরের তৃণমূল সরকার? দুটো সরকারকেই আমি দায়ী করব। কারণ আমি শুধু একে ওকে গালিগালাজ দেওয়ার থেকে আমার মনে হয় আমি আমার জায়গাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। আজকে আমার ঘর, আজকে এই যে আপনার আমি স্টুডিও এসেছি, আপনি এত সুন্দর সাজিয়ে রেখেছেন, যে কোনো লোকের মনে হবে বাহ কি সুন্দর সাজিয়ে রেখেছেন। আজকে যদি জামুড়িয়া বিধানসভা আমার সেরকম যদি হয়, তো কালকে যদি কোনো বাইরের থেকে রাজ্যের দল আসে বা কোনো অন্তরাজ্য ছাড়াও আন্তরাজ্য বা বাইরের কোনো এসে দেখে, তারা তো এটাই বলবে বাহ জামুড়িয়া বিধানসভা তো দারুণ তৈরি হয়েছে। আমার স্বপ্ন হচ্ছে সেই বিধানসভা যেখানে লোক এসে বলবে বাহ দারুণ হয়েছে। এ নয় আরে আপনাদের বিধানসভা তো কয়লার এত চুরি হচ্ছে, আপনাদের বিধানসভা তো এত বালি চুরি হচ্ছে। তার জন্য দায়ী নিঃসন্দেহে আপনার বিগত যে সরকার আছে আমাদের, তাদের সেটা তাদের ফেলিওর। এবং একজন দেখুন আজকে অন্যভাবে যদি বলতে হয়, আজ দুর্গাপুরকে আমরা বলি খুব পরিকল্পিত শহর। কেন বলি না? বিধানচন্দ্র রায় আমাদের ওনার রূপকার। আজকে যদি কেউ জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গ কি, এখন আমাদের বাইরের স্টেটে ওয়েস্ট বেঙ্গলকে কি বলে জানো তো? ওয়েস্ট বেঙ্গল ইজ এ ওয়েস্ট বেঙ্গল। সেটা কি আমাদের শুনতে ভালো লাগে? তাই আজ আমার স্বপ্ন আছে জামুড়িয়াকে ঠিক সেরকম করে তৈরি করা, যাতে আমার কোনো ছেলে মেয়েকে যেমন বাইরে ট্রেনিং নিতে যেতে না হয়, কোনো লোককে যেমন বাইরে কাজ করতে যেতে না হয়। আজকে আমাদের জামুড়িয়াতে যে 20-25টা আপনার কলকারখানা আছে, আপনি বলুন তো আমার লোকাল কটা ছেলে সেখানে কাজ করে? আমার লোকাল ওখানে ছেলে খুব কম। আজকে আমি ডিমান্ড করেছি, আমি চেয়েছি যে আমাদের কলকারখানা যদি বিজেপি ক্ষমতায় আসে, আমি যদি জামুড়িয়ার বিধায়ক হোক, 90% আমাদের লোকাল ছেলেকে নিতে হবে। কারণ আমি ওখানকার ধুলোবালি খাবো, আমি পলিউশনে ভুগবো, অথচ আমার কোনো ছেলে কাজ করবে না, আমার কোনো ছেলে কাজ পাবে না। তাহলে আমি সেখানে জায়গা তৈরি করতে দেবো কেন? এবং আমি নিঃসন্দেহে দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে আমি স্ট্রিক্টলি বলবো, যেমন আমাদের এখানে দূষণ নিয়ন্ত্রণ করা হয়। আজকে জল পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যায় না, আমাদের এখানে নিজেদের লজ্জা লাগে। হরিরাম সিংজিকে আপনি প্রার্থী হিসাবে অ্যাজ এ ভোটার অফ জামুড়িয়া যদি ওনার ডেভেলপমেন্টের জন্য 1 থেকে 10 নম্বর দিতে হয়, কত নম্বর দিবেন? দেখুন, আমি তো বিজেপির ভোটার হিসেবে বিজেপিকে ভোট দেব। আর যদি নোটা থাকে তাহলে আমি নোটাতে ভোট দেবো। আর যদি ওনার বিকাশের 1 থেকে 10-এর মধ্যে নম্বর দিতে হয়, কত দিবেন? আমার তো মনে হয় না বিকাশ, তবে ওনারা এখন যে উন্নয়নের পাঁচালী পাঠ করতে শুরু করেছেন তাতে ওনারা ক্লেম করছেন, কিন্তু আমরা জনসাধারণ কিন্তু দেখতে পাইনি। নম্বর কত দিবেন? 0, 0। বিগ 0। কারণ আমি তো আপনাকে বললাম, আজকে আমি অন্য কোথাও ছেড়ে দিন, বীজপুরে শুধু রাস্তাটুকু যদি যান, আপনি রানীশের টু বীজপুরের রাস্তা যান, বা বীজপুর গ্রাম থেকে আপনি বীজপুর গ্রামের রাস্তা যান, আপনি রাস্তা না মাটির রাস্তায় চলছেন বোঝা মুশকিল। জল বন্ধ হয়ে গেছে, ট্যাঙ্কারে করে আমাদের মাঝে মাঝে জল আসে এগুলো। এবার আপনি বলুন আমাকে, বাকি আমি বীজপুরের ডেভেলপমেন্টে আমি ওনার কাছ থেকে যে আরও কিছু চাইতে যাবো, একটা বেসিক লোকের যেখানে চাওয়ার একটা খাদ্য বস্ত্র সংস্থান তৈরি, আমরা সেখানে তো কোনো কিছু নেই। বিরোধী দলের অভিযোগ আছে যে আপনি জামুড়িয়াতে নিশ্চয়ই ভূমিপুত্র আছেন, কিন্তু জামুড়িয়ার দিকে থেকে কোনো সুখ সুবিধা অসুবিধার জন্য মুভ করেননি, জামুড়িয়ার সুবিধা আন্দোলনে সামিল হননি। হ্যাঁ, জামুড়িয়ার সুবিধা বা অসুবিধার জন্য নিউজ মিডিয়াতেই যে আসতে হবে এমন তো কোনো মানে নেই। আমি যেগুলো কাজ করি আপনাকে মানে আজকে বলছি,
আসানসোলে মেডিকেল কলেজ তৈরি করার জন্য এবং সেটা যাতে জামুরিয়ার দিকে করা যায় তার জন্য আমি যারা মিনিস্টার আমাদের সেন্ট্রাল থেকে এসেছেন তাদের কাছেও আমিও দরখাস্ত করেছিলাম যে আমাদের আসানসোল শিল্পাঞ্চলে যদি কোথাও হয় আমাদের যেমন জামুরিয়ার দিক হয়, কারণ সেখানে কোনো বড় হসপিটাল নেই, কোনো কিছু নেই। এবং শুধু সেটা নয়, আমাদের জামুরিয়ার দিকে যদি সেটা তৈরি করা হয় তাতে আমাদের শুধু আসানসোল না, নদী পাড়ের লোক থেকেও এসে ট্রিটমেন্ট করাতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের জন্য বিভিন্ন সময়ে আমি বলেছি, কিন্তু অপোনেন্ট পার্টির মনে হয় যে না শুনে কি করবো। বিডিওকে এসডিওকে আমি নিজে কল করে বলেছি, কিন্তু গ্রাহ্যের মধ্যে আনেন। এবারে বলুন, আমি তো যে করে বিডিওর সঙ্গে বা ওদের সঙ্গে বা ডিএমসিপির সঙ্গে তো ঝগড়া করতে পারবো না। এবারে সেখানে আমরা নিরুপায়। এবারে দ্বিতীয় আর একটা বড় প্রবলেম আপনাকে বলি, জলের কষ্টের জন্য যখন আমাদের বীজপুরের গ্রামবাসীরা আপনার পথ অবরোধ করেছিল, প্রায় 26 জনকে আপনার জামুরিয়া পুলিশ থানা থেকে কেস দিয়ে দিল। সেই গরিব মানুষগুলোকে কেস দেওয়ার কি মানে, কারণ তারা তো জল পাচ্ছে না জন্য দিয়েছিল। তো টিএমসি এরকম করে আপনার ভয় দেখিয়ে আপনার লোকগুলোকে রাখতে চাইছে, কাজ থেকে হাঁটিয়ে দিচ্ছে, লোকগুলোকে রাখতে চাইছে। এবং কালিমা লিপ্ত করতে 2 মিনিট তো লাগবে না ওদের। তো সেই কারণে আমার মনে হয় যে ওনার নাম্বার আমার কাছে খুব একটা গুড বুকসে নেই। কত ভোটে আপনি জিতবেন কি আশা রেখেছেন? দেখুন, আমি মার্জিন কত কি সেই হিসাবে কখনো বিলিভ করি না। এটুকু আমি বিলিভ যেটা করি, জামুরিয়া জনগণ আমাকে সাপোর্ট করে এবং জামুরিয়া জনগণ আমাকে সাপোর্ট করবে। বিজেপির পদ্ম ফুল জামুরিয়া বিধানসভায় আপনার হবেই হবে, এটুকু নিশ্চিত। ভোটের দিন ভোট সুস্থভাবে পরিচালনা হোক, সেটা জন্যে আপনাদের পক্ষ থেকে কি করা হচ্ছে, আর আপনারা কোনো আশঙ্কা করছেন সেদিন? দেখুন, আশঙ্কা তো পুরো মাত্রায় করছি। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে আপনাদেরকে এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি কোনোরকম কোনো হাঙ্গামা, কোনোরকম কোনো বিশৃঙ্খলা ভোটের সময়তে বা আপনার ভোট গণনার দিন কখনোই কোনো কিছু করেনি, আগেও এখনো করবে না। এবং আমি অ্যাটলিস্ট তার গ্যারান্টি নিতে পারবো, কারণ আমি আমার যারা কর্মী রয়েছেন তাদের পুরো মাত্রায় বিশ্বাস করি। এবং আমি তাদের কাছে এটুকুও বলেছি যে আমাদের কাজ হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া। জনগণ আমাদেরকে আশীর্বাদ দেবে বলে অলরেডি মনস্থির করেছে, সেই জন্য আমরা একদম নিশ্চিন্ত মনে আছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে অপর পার্টির। কারণ আমি আপনাকে ছোট্ট একটা ঘটনাই বলবো। গতবারে আমি বিধানসভা যখন রানীগঞ্জে প্রার্থী ছিলাম, তো আপনার মধুপুর মুকুন্দপুর যাওয়ার ওইদিকে তালা বন্ধ করে রেখে দিয়েছিল কিছু লোককে, এবং আমি সিআইএসএফ দিকে নিয়ে যেয়ে সেই তালা ভেঙে তাদেরকে ঘর থেকে বন্দি মুক্ত করি। এবং থ্রেটনিংয়ের পার্ট তো আপনি ছেড়েই দেন, অলরেডি যেমন আমাকে থ্রেটনিং দেওয়া হয়েছে, তো সেরকম আপনি ভাবুন যদি কোনো একজন গরিব লোককে বা যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদেরকে যদি থ্রেটনিং আসা শুরু করে সরকারের তরফ থেকে বা সরকার পক্ষের তরফ থেকে, তাহলে গরিব লোক ভাবে তার থেকে ভোট দেওয়াটাই না ভালো। আবার ঝামেলা, বুথ যাওয়ার পথে ধমকি, তো সেগুলো তো আপনার ওদের আছে। কিন্তু আমাদের তরফ থেকে আমরা কখনো এটা করিনি, আগেও করেনি, মানে আগেও আপনার তো থামাবার জন্য ওটা না হয় সেই জন্য আপনারা কি করছেন? আমরা তো ইলেকশন কমিশনকে বলতে পারি, আমরা ইলেকশন কমিশনকে বলবো এবং সিআইএসএফ যারা থাকবেন তাদেরকে বলবো, এবং আমরা জনগণকেও এটাই রিকোয়েস্ট করবো। অ্যাটলিস্ট আমি তো করবোই যে আপনারা নিজের ভোট নিজে দেবেন এবং দেখে নেবেন। কারণ আমি সেটাও আপনাকে বলছি, গতবারে আপনার উখড়া যাওয়ার পথে আপনার একটা সেন্টার ছিল যেখানে আমি দেখেছি ওর ভোট আপনার একজনের ভোট ওর ভাই দিচ্ছে, এবং যখন আমি ধরলাম তখন বলছে স্যার দেখুন মানে এই তাই। এইবারে বলুন সেগুলো নিয়ে কী ঝগড়া করবো, চেঁচামেচি করবো? তো টিএমসি যদি সেরকম মনোভাব থাকে তাহলে তারা সেইভাবে করবে। আমি ডক্টর বিনয়জন মুখার্জি এবং জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর কাছে লাস্ট প্রশ্ন রাখবো এই ইন্টারভিউয়ে, যে আপনার কাছে 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থী, অপোনেন্ট প্রার্থী তাপস ব্যানার্জি কতটা চ্যালেঞ্জিং ছিল,
আর এইবারে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরেশ্যাম সিং কতটা চ্যালেঞ্জিং? আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং সেই হিসাবে কেউ নেই। আমার কাছে দুজনই আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমি যথেষ্ট মাত্রায় শ্রদ্ধা করি এবং আমি আমার কাজ করব, ওনারা ওনার কাজ করবেন। বাকি তো ডিসাইড ফ্যাক্টর হচ্ছে জনগণ, ওনারা কাকে ভোট দেবেন সে জয়যুক্ত হবে। এই ছিলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি এবং রানীগঞ্জে সুপরিচিত অ্যাডভোকেট প্রয়াত দিলীপ মুখার্জি। আমি পাবলিক টাইমস স্টুডিওতে আসার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সময় দেওয়ার জন্যে, এবং লাস্ট আমাদের পাবলিক টাইমস টিমের পক্ষে ওনার শুভেচ্ছা থাকবে কি আপনার লড়াই আপনার মনের মতন হোক। আপনিও ভগবানের কাছে প্রার্থনা করব আপনি জয়লাভ করুন। বাকি তো জনগণ নিজের মত দিয়ে সেটা প্রমাণিত করবে। আপনি যদি কোনো লাস্ট সন্দেশ আপনার জামুরিয়া কেন্দ্রের বাসিন্দাদের কাছে রাখতে চাইছেন তাহলে রাখতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। সর্বপ্রথম এবং সকলকে আমি এটাই বলবো যে আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল নিজে ভোট দেবেন, কারণ নইলে আপনার ভোট লুট হওয়ার বা আপনার ভোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো থাকবেই। তো সেজন্য আর ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, কারণ আপনারা 34 বছরের বাম শাসন এবং এতদিন আমাদের টিএমসির যে শাসন 15 বছর দেখেছেন। একবার ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিন, ডাক্তার বিজন মুখার্জিকে একবার সুযোগ দিন। যেহেতু আমি জামুরিয়ার ভূমিপুত্র, সেই হিসাবে আমাকেও একবার আপনারা আশীর্বাদ দেন যাতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আমরা জামুরিয়াতে ফোটাতে পারি। নমস্কার।